নতুন কাহিনী, বিক্রম বেতাল, গল্পে গাথা মঞ্চুরি, বিক্রম বেতাল, সবার মনের রূপকথা, বিক্রম বেতাল, স্বপ্নেরই ঝরা পাতা। বিক্রম বেতাল। জীবনের মোড়কে গল্প হাজার, নীল লাল সাদা কালো রঙের বাহার, কল্পনায় রূপকথায় মিলে একাকার, তাই নিয়ে আসছে পর্দায় এবার বিক্রম বেতাল, বিক্রম বেতাল, বিক্রম বেতাল, বিক্রম বেতাল, বিক্রম বেতাল। আমাকে ছেড়ে দাও রাজন, মিছে সময় নষ্ট করো না। নিজ রাজ্যে ফিরে যাও মহারাজ, নিজ রাজ্যে ফিরে যাও, রাজ্য শাসন করো। এ শ্মশান ভূমি তোমার স্থান নয়। ফিরে যেতে তো আমি আসিনি বেতাল। ঋষিকে আমি কথা দিয়েছি তোমাকে তার কাছে নিয়ে যাব বলে। আমি কিছুতেই আমার প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারি না বেতাল। কিন্তু মহারাজ, প্রতিবারই তো তুমি কথা বলে ফেলেছ। এবারও আমি তোমায় একটা গল্প বলবো, আর তোমাকে তার উত্তর দিতে হবে। ভুল উত্তর যদি দাও, তোমার মাথা ফেটে চৌচির হয়ে যাবে মহারাজ। শোনো, শোনো তবে। আদেশ করুন প্রভু। শোনো জিন, আমার কোনো উত্তরাধিকার নেই। আমি উত্তরাধিকার চাই, আর সে হবে পৃথিবীর সব থেকে সুন্দর, শক্তিমান। তুমি এর উপায় বের করো জিন, এর উপায় বের করো। উপায় আছে প্রভু। এর উপায় আছে? বলো, বলো কি উপায় আছে, বলো। প্রভু, ইন্দ্রপুরের রাজকুমারী চিত্রলেখা রূপে ত্রিভুবন সুন্দরী। আপনি যদি রাজকুমারীকে বিবাহ করতে পারেন, তবে আপনার বংশধর পৃথিবীর সব থেকে সুন্দর ও শক্তি নিয়ে জন্মগ্রহণ করবে। আমি তবে আসি প্রভু। রাজকুমারী চিত্রলেখাকে বিবাহ করবার একটা উপায় আমায় বের করতে হবে। আমায় এখনই ইন্দ্রপুরে রওনা দিতে হবে। আমার এই রূপ যদি কেউ দেখে ফেলে, তবে সব পরিকল্পনা ভেস্তে যাবে। মহামন্ত্রী, একটা মাত্র কন্যা আমার, তার উপযুক্ত পাত্রের সন্ধানে আমি চাই
আগামী শুক্লা পঞ্চমীতে এক বিরাট স্বয়ম্বর সভার আয়োজন হোক। তুমি এর আয়োজন আরম্ভ করো। দেখো মন্ত্রী, এর যেন কোনো ত্রুটি না থাকে। আচ্ছা মহারাজ, আপনি নিশ্চিন্তে থাকুন, আয়োজনের কোনো রকম ত্রুটি হবে না। স্বয়ম্বর সভা স্বয়ম্বর সভার আয়োজন মন্ত্রী নয়, আমি করব। কে আপনি? কে কে আপনি? মহামন্ত্রী, তোমার কাজ শেষ, এখন মন্ত্রিত্ব করব আমি। এ কি? এ কি? আমি ইচ্ছে করলে এখনই তোমাকে হত্যা করতে পারি, কিন্তু না, আমি তোমাকে হত্যা করব না। তুমি যদি আমার কথা শোনো, তবে রাজা হবার পর তোমাকেই আমি মন্ত্রী করব। হ্যাঁ, শুনবো শুনবো, আমি সব শুনবো। আপনি যা বলবেন সব শুনবো। শোনো তবে, স্বয়ম্বর সভায় কোন কোন রাজ্যের পাত্ররা আসছে তার খবর আমাকে দাও। আচ্ছা, ঠিক আছে প্রভু। আমি চিত্রকূটের রাজা হেমকূট। আমার রাজ্যে অমূল্য রত্নের ভাণ্ডার আছে। আমি রাজকুমারীকে আপাদ মস্তক রত্ন দিয়ে ভরিয়ে রাখতে পারব, যা স্বয়ং ঈশ্বরও পারবেন না। ও ওরে বাবা, ও আমার সারা গায়ে কি যেন কামড়াচ্ছে। ও বাবা গো, ও মা, ও লাগছে। আমি বীরপুরের রাজা বীরভদ্র। আমার বীরত্বের কাহিনী আপনাদের অজানা নয়, তাই আমি সাপ, হ্যাঁ সাপ, ওরে বাবারে সাপ, পালা পালা। এ কেমন বীর? আমি রাজা চিত্রভানু, প্রণাম। আমার এই কি হচ্ছে? কাতুকুতু লাগছে। কি হচ্ছে? কি কাতুকুতু? ও বাবা, কি একটা চর মারলো। ও মা, লাগছে না? এই লাগছে, লাগছে তো। ওরে বাবা রে বাবা, কি মার! ও বাবা গো, বাবা বাবা। স্বয়ম্বর সভা করেও তো কোনো লাভ হলো না মা। তুমি কিছু চিন্তা করো না বাবা। বিদ্যা বুদ্ধি শক্তিতে যে দক্ষ, আমি তাকেই বিবাহ করব। বিবাহ তো তুমি আমাকেই করবে রাজকুমারী। এদিকে রাজকুমারী চিত্রলেখার রূপগুণের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। বেশ কিছুদিন পর দূর দেশ থেকে রাজকুমারীকে বিবাহ করার উদ্দেশ্যে 4 জন যুবক রাজপুরীতে এলো। কে আপনারা? আমরা মহারাজের সঙ্গে দেখা করতে চাই। আমার সঙ্গে? ঠিক আছে, নিয়ে এসো ওদের। প্রণাম মহারাজ। কি প্রয়োজনে আপনারা আমার কাছে এসেছেন?
আপনার একমাত্র কন্যা রাজকুমারী চিত্রলেখাকে আমরা বিবাহ করতে চাই। আমার কন্যার ইচ্ছা, যিনি বিদ্যায়, বুদ্ধিতে ও শক্তিতে দক্ষ হবে তাকেই সে বিবাহ করবে। আমরা চারজনই এক একজন এক এক বিদ্যায় পারদর্শী মহারাজ। এ বিষয়ে আপনারা আমার কন্যার সঙ্গে কথা বলুন। আপনাদের মধ্যে যাকে ও যোগ্য বলে মনে করবে তাকেই বিবাহ করবে। আমি এক মুহূর্তে একটা কারুকার্য করা মাদুর প্রস্তুত করতে পারি এবং তাতে চড়ে যেখানে খুশি ইচ্ছে মতো পৌঁছতে পারি। আমি যে কোনো জিনিস দেখে তার সমগ্র ইতিহাস বলে দিতে পারি। আমি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ দেখতে পারি। আমি একাই সহস্র সৈন্যের বিরুদ্ধে লড়াই করতে পারি। আমি সমস্ত রকমের অস্ত্রই সমান পারদর্শিতায় চালাতে পারি। চারজনই তো বিদ্যায় সমান পারদর্শী। এদের এখান থেকে না সরালে আমার চেষ্টা বৃথা হয়ে যাবে। আপনারা আজ বিশ্রাম গ্রহণ করুন। আগামীকাল রাজসভায় আপনাদের গুণের পরীক্ষা নিয়ে আমি স্থির করব আপনাদের মধ্যে কাকে আমি বিবাহ করব। আজ রাতেই আমাকে একটা ব্যবস্থা করতে হবে, আর সময় নেই। মহামন্ত্রী, আপনি এত রাতে? মহামন্ত্রী, আপনি এত রাতে? শুনলাম তুমি বীর যোদ্ধা, একাই সহস্র সৈন্যের বিরুদ্ধে লড়াই করতে পারো, তাই তোমায় দেখতে এলাম। অনেক রাত হয়েছে, তুমি বিশ্রাম করো, আমি চলি। এত রাতে আপনি আমার কক্ষে কেন? এ কি আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়ুন, ছাড়ুন আমাকে। বাঁচাও, বাঁচাও। কি হলো? এ কি, রাজকুমারীকে জোর করে নিয়ে যাচ্ছে? ধরো, ধরো ওকে। কি? ধরো ওকে, যে করেই হোক ধরে আনো ওকে। ওই তো, ধরো ওকে, ধরো, ধরো ওকে। এ কি, কি হয়েছে? এ কি, আমাকে ধরছেন কেন? ছাড়ুন, ছাড়ুন আমাকে, ছাড়ুন। কি হয়েছে বন্ধু? বিশ্বাস করো বন্ধুরা, আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করো। ওকে বন্দি করে নিয়ে চল, রাজার কাছে নিয়ে চল। কি এত বড় স্পর্ধা তোমার? প্রহরী, এখনই ওকে বন্দি করো। আমি নির্দোষ, বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না। বন্ধু নিশ্চয়ই মিথ্যা কথা বলছে না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ বন্ধু। আমাদেরই এর একটা ব্যবস্থা করতে হবে। চলো চলো, এখন সবাই মহারাজের কাছে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, মহারাজের কাছে যাই, চলো। মহারাজ, মহারাজ, আমাদের পূর্ণ বিশ্বাস আমাদের বন্ধু এমন নীচ কাজ করতে পারে না। আপনি ওকে ছেড়ে দিন মহারাজ, আপনি ওকে ছেড়ে দিন। ঠিক আছে, তোমরা যদি সত্য প্রমাণ করতে পারো, যদি প্রমাণ করতে পারো তোমাদের বন্ধু নির্দোষ, আর আমার কন্যাকে যদি ফিরিয়ে আনতে পারো, তবে আমি তোমাদের বন্ধুকে
মুক্ত করে দেব। প্রহরে বন্দিকে মুক্ত করে এখানে এনে হাজির করো। আচ্ছা মহারাজ। শোনো, আমি তোমাদের 24 ঘন্টা সময় দেব। তার মধ্যে আমার কন্যাকে ফিরিয়ে আনতে হবে তোমাদের। ঠিক আছে, চলো চলো, শিগগিরই চলো। আগে রাজকুমারীর কক্ষে চলো। দাঁড়াও দাঁড়াও, এই বালাটা? এই বালা তো মন্ত্রীর হাতের বালা, কিন্তু কিন্তু এ বালা পড়েছিল অন্য কেউ। যে পড়েছিল সে তো মানুষ নয়। তুমি তো অতীত, বর্তমান, ভবিষ্যৎ স্পষ্ট দেখতে পাও। তবে চেষ্টা করো বন্ধু, এখনই চেষ্টা করে দেখো। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, স্পষ্ট দেখতে পাচ্ছি এক রাক্ষস যে এতদিন মন্ত্রীর শরীরে প্রবেশ করেছিল, তারপরে তোমার রূপ নিয়ে রাজকন্যাকে হরণ করেছে। রাজকন্যাকে রাজকন্যাকে নিয়ে সেই রাক্ষস কোথায় গেছে? বিন্ধ্য পাহাড়ে। হ্যাঁ, স্পষ্ট দেখতে পাচ্ছি বিন্ধ্য পাহাড়ে নিয়ে গেছে রাক্ষস রাজকুমারীকে। তবে তবে এখনই চলো সেখানে। বন্ধু, দ্রুত তুমি তোমার মাদুর প্রস্তুত করো। হ্যাঁ বন্ধু, এই নাও। এবার চলো সবাই, দ্রুত চলো সেখানে। ছেড়ে দাও আমাকে, দয়া করো, দয়া করো। রাজকুমারী, আমার উত্তরাধিকার চাই। সে হবে পৃথিবীর সবচেয়ে সুন্দর আর শক্তিশালী। তোমাকে বিবাহ না করলে যে তা সম্ভব হবে না রাজকুমারী। না না না, আর তা সম্ভব হবে না দানব। বাঁচাও, বাঁচাও আমাকে। মারো মারো বন্ধু, মারো। এভাবে তো রাক্ষসকে মারা সম্ভব নয়। দেখো বন্ধু, দেখো, তুমি একবার দেখো, নিশ্চয়ই রাক্ষসকে বধ করবার কোনো উপায় আছে। হ্যাঁ হ্যাঁ, দেখছি। তোমরা একটু দাঁড়াও। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি রাক্ষসের মাথার ওই শিংটা, ওর মধ্যে রাক্ষসের প্রাণ আছে। ওটাকে কেটে ফেলতে হবে। বন্ধু, এবার বলো তো রাজন, এই 4 পাত্রের মধ্যে কার সাথে রাজকুমারীর বিবাহ হওয়া উচিত? বলো বলো মহারাজ, তুমি চুপ করে থেকো না। উত্তর দাও, উত্তর দাও মহারাজ, উত্তর দাও। বেতাল, এই 4 পাত্রের মধ্যে চতুর্থ পাত্র বীর যোদ্ধার সাথেই রাজকুমারীর বিবাহ হওয়া উচিত। কেন মহারাজ? বাকি 3 পাত্র ছাড়া তো রাক্ষসকে বধ করা সম্ভবই হতো না। তবে শুধু চতুর্থ জনই কেন রাজকুমারীকে বিবাহ করতে পারবে, বাকিরা নয় কেন? এ কথা সত্য, বাকি 3 পাত্র ছাড়া বিন্ধ্য পর্বতে পৌঁছানোই সম্ভব হতো না। কিন্তু বীর যোদ্ধা না থাকলে সেখানে পৌঁছেও রাক্ষসকে বধ করা সম্ভব হতো না। আর তা না হলে রাজকুমারীকে উদ্ধার করাও সম্ভব হতো না বেতাল। তাই বীর যোদ্ধা চতুর্থ পাত্রই রাজকুমারীর যোগ্য, তার সাথেই রাজকুমারীর বিবাহ হওয়া উচিত।
এবারও তুমি তোমার চতুর বুদ্ধি দিয়ে আমায় হারিয়ে দিলে, কিন্তু এবারও তুমি কথা বলে ফেলেছ মহারাজ। তাই শর্ত অনুযায়ী আমি চললাম মহারাজ, আমি চললাম। বেতাল, বেতাল যেও না, দাঁড়াও দাঁড়াও, আমি আসছি বেতাল, যেও না, আমি আসছি বেতাল।